আজকে আমরা পড়ব পরমাণুর গঠন। আচ্ছা, প্রথমে তাহলে জেনে নেওয়া যাক পরমাণু কি। প্রথমে দেখো পদার্থ কাকে বলে আগে জানি। পদার্থ কাকে বলে না, আমাদের চারপাশে যা কিছুটা স্থান দখল করে থাকে, মানে কিছুটা জায়গা জুড়ে থাকে আর কি না, যার একটা নির্দিষ্ট ভর আছে, এরকম যা কিছু জিনিস আমাদের আশেপাশে আছে সবগুলোকে আমরা বলতে পারি পদার্থ। ঠিক আছে, যেমন ধরো এখন আমার চারপাশে আছে চেয়ার, টেবিল, বই, খাতা, পেন। তো এগুলো সবগুলোই দেখো কিছুটা পরিমাণে জায়গা দখল করে আছে, তাই তো? মানে এগুলো কিছুটা জায়গা জুড়ে আছে আর কি এদের একটা নির্দিষ্ট ভরও আছে। তাহলে এগুলো সবগুলোই হচ্ছে পদার্থ। এবার এইসব পদার্থগুলোকে যদি আমরা ভাঙতে থাকি, ভাঙতে ভাঙতে একদম যেটা ছোট অংশ যেটা পাবো সেটাই হচ্ছে পরমাণু। ঠিক আছে, তাহলে পরমাণু কি না, পরমাণু হচ্ছে যে কোনো পদার্থের ক্ষুদ্রতম কণা। এটা হচ্ছে পদার্থের মৌলিক একক। যেমন ধরো আমাদের দেহের সবথেকে ক্ষুদ্রতম একক কি? কোষ। কোষকে আমাদের মৌলিক একক বলা হয়। আবার ধরো একটা বাড়ি তৈরি হয় কি? অনেকগুলো ছোট ছোট ইঁট নিয়ে। তাহলে এই অনেকগুলো ইঁট দিয়ে একটা বাড়ি তৈরি হয়। তেমনি অনেকগুলো এরকম পরমাণু দিয়ে একটা পদার্থ তৈরি হয়। তাহলে পরমাণুকে আমরা পদার্থের মৌলিক একক বলতে পারি। আচ্ছা, পরমাণুর ইংরাজি যে শব্দ সেটা হচ্ছে অ্যাটম। অ্যাটম কথাটা কোথা থেকে এসেছে? অ্যাটম হচ্ছে একটা গ্রিক শব্দ, যার অর্থ কি না, অবিভাজ্য, অর্থাৎ যাকে আর ভাঙা যায় না। আগে মনে করা হতো যে পরমাণুকে আর ভাঙা যায় না। আচ্ছা, এবারে দেখো একজন বিজ্ঞানীর নাম আছে এখানে, বিজ্ঞানী জন ডাল্টন। বিজ্ঞানী জন ডাল্টন প্রথম পরমাণু সম্পর্কে আমাদের ধারণা দেন, মানে পরমাণুর ধর্ম, পরমাণু কীরকম এই সংক্রান্ত ধারণা দেন, যেটা ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত। এবারে দেখো ডাল্টন কি বলেছিলেন। ডাল্টন বলেছিলেন যে প্রত্যেকটা পদার্থই পরমাণু দিয়ে তৈরি, অর্থাৎ প্রত্যেকটা পদার্থের যদি আমরা পদার্থকে ভাঙতে থাকি তাহলে আমরা একদম ছোট যে ক্ষুদ্র কণা পাবো সেটাই হচ্ছে পরমাণু। তারপরে তিনি কি বলেছিলেন না, একই পদার্থের পরমাণুগুলো একই প্রকৃতির। অর্থাৎ ধরো একটা অক্সিজেন একটা পদার্থ, তো অক্সিজেন অনেকগুলো পরমাণু দিয়ে তৈরি, অক্সিজেন পরমাণু দিয়ে। তাহলে প্রত্যেকটা অক্সিজেন পরমাণু কি হবে না, একই প্রকৃতির হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো বলেছিলেন ভিন্ন পদার্থের পরমাণুগুলি ভিন্ন প্রকৃতির। ভিন্ন পদার্থ মানে যেমন ধরো একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন। হাইড্রোজেন একটা পদার্থ, অক্সিজেন একটা পদার্থ, দুটো আলাদা পদার্থ অর্থাৎ ভিন্ন পদার্থ। তাহলে ভিন্ন পদার্থের পরমাণুগুলো ভিন্ন প্রকৃতির মানে কি না, হাইড্রোজেনের পরমাণু যেরকম হবে অক্সিজেনের পরমাণু কিন্তু সেরকম হবে না, তাদের ধর্ম, সাইজ এগুলো সব কিছু আলাদা হবে। আচ্ছা, এরপরে তিনি কি বলেছিলেন না, পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়ার সময় পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়। অর্থাৎ এখানে যদি আমরা উদাহরণ দেখি, তোমরা নিশ্চয়ই জানো জলের সংকেত কি? H2O, তাই তো? তাহলে H2O এখানে দেখো দুটো হাইড্রোজেনের পরমাণু আছে আর একটা অক্সিজেনের পরমাণু আছে, যারা কি করেছে না রাসায়নিক বিক্রিয়ার সময় যুক্ত হয়েছে। কিভাবে যুক্ত হয়েছে দেখো, দুটো হাইড্রোজেনের পরমাণু অর্থাৎ 2 একটা পূর্ণ সংখ্যা, আবার দেখো একটা অক্সিজেনের পরমাণু, একও একটা পূর্ণ সংখ্যা। তাহলে দুটো হাইড্রোজেনের পরমাণু আর একটা অক্সিজেনের পরমাণু যুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে যুক্ত হয়ে তৈরি হয়েছে জলের অণু। ঠিক আছে। আচ্ছা, এরা কিন্তু পরমাণুগুলো কখনো ভগ্নাংশ আকারে যুক্ত হয় না, সবসময় পূর্ণ সংখ্যার সরল অনুপাতেই যুক্ত হয়। আচ্ছা, এরপরে দেখো আর কি বলেছিলেন না, পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ঠিক আছে। আচ্ছা, আর যেটা তিনি বলেছিলেন সেটা হচ্ছে পরমাণু অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে আর ভাঙা যায় না।
এখানে দেখো জন ডাল্টনের ছবি দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, এবারে দেখো জন ডাল্টন বলেছিলেন যে পরমাণুকে আর ভাঙা যায় না, অর্থাৎ পরমাণু অবিভাজ্য। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে পরমাণুকেও ভাঙা যায় এবং পরমাণুর ভেতরে যে কণাগুলো থাকে, অর্থাৎ পরমাণুর যে মূল কণিকা যেগুলো দিয়ে একটা পরমাণু তৈরি হয়, সেই কণাগুলো কি কি না ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রনগুলো নীল রঙের, আর প্রোটনগুলো লাল রঙের, আর নিউট্রনটা হলুদ রঙের। তাহলে কীভাবে আছে সেটাও দেখতে পাচ্ছ। একদম মাঝখানে দেখো আছে প্রোটন আর নিউট্রন, ঠিক আছে। আর তার বাইরে দেখো ইলেকট্রনগুলো কি করছে না বৃত্তাকার কক্ষপথে ঘুরে যাচ্ছে। পরমাণুর গঠন অনেকটা এই রকমের হয়। আচ্ছা, এবারে দেখো তাহলে জানা গেল যে পরমাণু তিনটে কণা দিয়ে তৈরি। কী কী না ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এই যে প্রথম ইলেকট্রন কিভাবে আবিষ্কার হয়েছিল বা এই কণাগুলো কী করে আবিষ্কার হয়েছিল সেটা আমরা এবারে জানব। তো ইলেকট্রন আবিষ্কার করেছিলেন যে বিজ্ঞানী, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী জে থমসন। তিনি একটা পরীক্ষার দ্বারা ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। পরীক্ষার জন্য তিনি যে যন্ত্রপাতিগুলো নিয়েছিলেন সেটা অনেকটা দেখো এখানে যেটা আঁকা আছে অনেকটা এরকম দেখতে, ঠিক আছে। তো তিনি কি নিয়েছিলেন যন্ত্রপাতি হিসাবে? একটা লম্বা কাঁচের নল নিয়েছিলেন। এই কাঁচের নলটার আরেকটা নাম হচ্ছে ক্রুক্স টিউব, ঠিক আছে। এটা অনেকটা 60 সেন্টিমিটারের মতো দৈর্ঘ্য হয়। এরকম একটা কাঁচের নল নিয়েছিলেন যার দু প্রান্তে দুটো কী আছে দেখো, একটাতে আছে ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড। এগুলো কি না এগুলো হচ্ছে তড়িৎদ্বার। তড়িৎদ্বার তোমরা পড়েছো ক্লাস 8-এ। তো তড়িৎদ্বার হচ্ছে একটা যেটা তোমার ঋণাত্মক তড়িৎদ্বার সেটাকে বলা হচ্ছে ক্যাথোড, আর যেটা ধনাত্মক তড়িৎদ্বার সেটাকে বলা হচ্ছে অ্যানোড। তো কাঁচ নলটা দুদিকে দুটো তড়িৎদ্বার আছে। আচ্ছা, কাঁচ নলটা কি না কাঁচ নলটা হচ্ছে বায়ুপূর্ণ একটা কাঁচ নল। আর কি নিয়েছিলেন না একটা ব্যাটারি নিয়েছিলেন। দেখতে পাচ্ছ নিচের দিকে একটা ব্যাটারি যার এক দিকটা হচ্ছে ধনাত্মক প্লাস আর আরেক দিকটা হচ্ছে ঋণাত্মক মাইনাস চিহ্ন দেওয়া আছে। তাহলে একটা হাই ভোল্টেজ ব্যাটারি নিয়েছিলেন আর কাঁচ নল নিয়েছিলেন। কাঁচ নলটা দেখো, এই কাঁচ নলটার ভেতরে যে গ্যাসটা আছে এই গ্যাসটা কি করতে হবে না এই গ্যাসটা হচ্ছে খুব নিম্ন চাপ করতে হবে। নিম্ন চাপ মানে কি গ্যাসটার চাপটা খুব কম হবে। কি করে করতে পারা যাবে না এখান থেকে যদি আমরা কিছু গ্যাসকে বের করে নিই তাহলে কি ভেতরে গ্যাসের পরিমাণটা কমে যাবে। পরিমাণ কমে গেলে কি গ্যাসের চাপটাও কমে যাবে। তাহলে সেটা করার জন্য কি করতে হবে দেখো একটা পাম্প আছে কাঁচ নলটা নিচের দিকে, ওখান দিয়ে গ্যাসটা বেরোতে থাকবে। আচ্ছা, এবারে যখন উনি এইভাবে ভেতরের গ্যাসটাকে খুব নিম্ন চাপে নিয়ে গেলেন আর কি না ব্যাটারির সাহায্যে খুব উচ্চ ভোল্টেজ প্রয়োগ করলেন, ঠিক আছে। তখন কি দেখলেন? তখন দেখা গেল যে এই যে অ্যানোড আছে এই অ্যানোডের চারিদিকে একটা সবুজ রঙের আলো দেখা গেল, ঠিক আছে। এই সবুজ রঙের আলোটা আরও ভালোভাবে বোঝার জন্য উনি কি করেছিলেন না অ্যানোডের পেছন দিকে একটা পর্দা রেখেছিলেন। কিসের পর্দা? জিঙ্ক সালফাইডের পর্দা। বুঝতে পারছো, অ্যানোডের পেছন দিকে একটা জিঙ্ক সালফাইডের পর্দা রেখেছিলেন আর অ্যানোডের ভেতরে খুব ছোট ছোট ফুটো করে দিয়েছিলেন, ঠিক আছে। জিঙ্ক সালফাইডের পর্দা রাখার জন্য কি হবে না জিঙ্ক সালফাইড হচ্ছে একটা প্রতিপ্রভ বস্তু। প্রতিপ্রভ মানে যার ওপরে কিছু আঘাত করলে কি হয় না খুব উজ্জ্বল আলো তৈরি হয়, ঠিক আছে। অর্থাৎ জিঙ্ক সালফাইড খুব উজ্জ্বলভাবে জ্বলে ওঠে যদি জিঙ্ক সালফাইডের ওপরে কিছুটা আঘাত করে। তাহলে কি করে বোঝা যাবে না অ্যানোডের ভেতর দিয়ে অ্যানোডে যেহেতু খুব ছোট ছোট ফুটো করা হয়েছে, তাহলে কোনো জিনিস যদি আসে বা কোনো রশ্মি যদি আসে ক্যাথোড থেকে তাহলে সেটা অ্যানোডের ওই ছোটো ছোটো ফুটোর ভেতর দিয়ে গিয়ে জিঙ্ক সালফাইডের উপরে পড়বে, তখন জিঙ্ক সালফাইডটা উজ্জ্বল হয়ে আলো দেবে। তাহলে সেখান থেকে বুঝতে পারা যাবে যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কোনো একটা রশ্মি আসছে। তো উনি যেটা দেখেছিলেন যে অ্যানোডের
ওই জিঙ্ক সালফাইডের অ্যানোডের পেছনে যে জিঙ্ক সালফাইডের পর্দা রাখা হয়েছে তাতে খুব একটা উজ্জ্বল আলোর বা প্রতিপ্রভার সৃষ্টি হচ্ছে। তাহলে এখান থেকে তিনি কী ধারণা করেছিলেন? এখান থেকে তিনি যে সিদ্ধান্তে এসেছিলেন সেটা হলো যে ক্যাথোড থেকে একটা অদৃশ্য রশ্মি বেরোচ্ছে এবং সেই রশ্মিটা অ্যানোডের দিকে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ক্যাথোড থেকে যেহেতু বেরোচ্ছে তাই এই রশ্মিটার নাম তিনি দিয়েছিলেন ক্যাথোড রশ্মি। আচ্ছা, ক্যাথোডটা কী ছিল? ক্যাথোডটা দেখো ব্যাটারির নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত। তাহলে ক্যাথোডটা নেগেটিভ। তাহলে যখন ক্যাথোড থেকে অ্যানোডের দিকে রশ্মিটা যাচ্ছে তাহলে রশ্মিটার প্রকৃতিও কী হবে? যেহেতু ক্যাথোডটা নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত, তাহলে রশ্মিটার প্রকৃতিও হবে ঋণাত্মক। আচ্ছা, এই যে ঋণাত্মক রশ্মি এর নামই হচ্ছে ক্যাথোড রশ্মি। পরবর্তীকালে দেখা গেছে যে এই যে ক্যাথোড রশ্মি এটা হচ্ছে আসলে অনেকগুলো ঋণাত্মক কোনো কণা, ছোট ছোট ঋণাত্মক কণার স্রোত। ঠিক আছে, মানে ওই ক্যাথোড রশ্মির ভেতরে কী থাকে না, অনেকগুলো ছোট ছোট ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা থাকে, যেই কণাগুলো কি হয় ক্যাথোড রশ্মির আকারে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়। এই যে ছোট ছোট ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা দিয়ে ক্যাথোড রশ্মিটা তৈরি হয়, এই ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণাগুলোকেই বলা হচ্ছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের আবিষ্কার এভাবেই হয়েছিল। আর জে থমসন এটা আবিষ্কার করেছিলেন 1897 সালে। আচ্ছা, এবার দেখো পরমাণুর ভেতরে আরেকটা যেটা ফান্ডামেন্টাল পার্টিকেল বা পরমাণুর আরেকটা যেটা মূল কণা সেটা হচ্ছে প্রোটন। তাহলে প্রোটন কিভাবে আবিষ্কার হয়েছিল এবং কে আবিষ্কার করেছিলেন সেটা জানি। প্রোটন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ই গোল্ডস্টেইন। তিনি কিন্তু তখন এটা প্রোটন সে নাম দেননি বা সেটা বুঝতে পারেননি। তিনি এই রশ্মিটা আবিষ্কার করেছিলেন। রশ্মিটার নাম কি? ক্যানেল রশ্মি। 1886 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ই গোল্ডস্টেইন ক্যানেল রশ্মি আবিষ্কার করেছিলেন। পরে 1920 খ্রিস্টাব্দে রাদারফোর্ড এই রশ্মির প্রকৃতি এবং এই রশ্মিটার ভেতরে যে পদার্থ মানে যে কণাগুলো থাকে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, সেই কণাগুলো নাম দেন এবং এই প্রোটন আবিষ্কারক হিসাবে তাই রাদারফোর্ডকেই বলা হয়। প্রোটনের আবিষ্কারক হিসাবে তাই আমরা রাদারফোর্ডকেই বলবো। আচ্ছা, এবারে দেখা যাক প্রোটনের আবিষ্কার কিভাবে হয়েছিল। যে পরীক্ষাটা বিজ্ঞানী থমসন করেছিলেন ইলেকট্রন আবিষ্কারের ক্ষেত্রে, সেই একই পরীক্ষার মাধ্যমেই কিন্তু প্রোটনেরও আবিষ্কার হয়েছিল। কিভাবে? দেখো, যে যন্ত্রটা ওখানে ছিল সেই একই যন্ত্র কিন্তু এখানেও আছে, একটু অন্যভাবে আঁকা হয়েছে কিন্তু যন্ত্রটা একই। ঠিক আছে, দুদিকে দুটো কালো রঙের তড়িৎদ্বার আছে দেখতে পেয়েছো। একই রকমভাবে ব্যাটারিও আছে, একটা পজিটিভ প্রান্ত অর্থাৎ ধনাত্মক প্রান্ত আর একটা নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক প্রান্ত। আচ্ছা, এবারে দেখো ভেতরে যে গ্যাসটা আছে বলা হয়েছে সেটা খুব নিম্নচাপে থাকবে। ঠিক আছে, আচ্ছা, যখন এই ক্যাথোড রশ্মিগুলো এই গ্যাসের ভেতর দিয়ে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায় তখন এরা কি করে না, তখন এরা গ্যাসের যে পরমাণুগুলো, গ্যাসের ভেতরেও নিশ্চয়ই অনেক পরমাণু আছে, প্রত্যেকটা পদার্থের ভেতরেই পরমাণু আছে, তাই তো? তাহলে তখন এরা কি করে না, গ্যাসের ভেতরের যে পরমাণুগুলো সেই পরমাণুগুলোকে আয়নিত করে। আয়নিত করে মানে কি করে না, ওই পরমাণুগুলো থেকে ইলেকট্রন বের করে নেয়। ঠিক আছে, গ্যাসের ক্যাথোড রশ্মি যখন ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে, ক্যাথোড রশ্মি আসলে কি না, ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। ঠিক আছে, তাহলে ক্যাথোড রশ্মি যখন ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে তখন এগুলো কি করে না, টিউবের ভেতরে যে গ্যাসটা আছে সেই গ্যাসের পরমাণুগুলোকে আয়নিত করে, অর্থাৎ গ্যাসের পরমাণুগুলো থেকে ইলেকট্রন বের করে নেয়। আচ্ছা, কোনো পরমাণু থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে পরমাণুগুলো কি তড়িৎগ্রস্ত হয়ে পড়ে? ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। তাহলে তখন গ্যাসের যে পরমাণুগুলো এগুলো আর পরমাণু থাকলো না, এগুলো ধনাত্মক আয়নে পরিণত হয়ে গেল, যেহেতু এগুলো থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে। তখন ওই ধনাত্মক আয়নগুলো আবার কি করে না, যেহেতু দেখো ক্যাথোড যেটা সেটা কি, ক্যাথোড হচ্ছে পজিটিভ, ক্যাথোড হচ্ছে নেগেটিভ, তাহলে ক্যাথোডের যেটা নেগেটিভ তখন ওই ধনাত্মক যে আয়নগুলো সেগুলো যেহেতু ক্যাথোড নেগেটিভ তাই ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হয়। ঠিক আছে,
তাহলে ওরা তখন ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে আসতে থাকে। এভাবে একটা রশ্মির তৈরি হয়, যে রশ্মিটা কি না ক্যাথোডের দিকে আসতে থাকে। আগে ক্যাথোড রশ্মিটা কী ছিল, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছিল, আর এখানে দেখো এটা কি করছে না, গ্যাসের যে ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নগুলো সেগুলো ক্যাথোডের দিকে যাচ্ছে। তাহলে এই রশ্মিটার নাম তিনি দিয়েছিলেন ক্যানেল রশ্মি। ঠিক আছে, পরবর্তীকালে দেখা গেল যে ক্যানেল রশ্মি আসলে হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত। এই ধনাত্মক তড়িৎগ্রস্ত কণাগুলোকেই বলা হচ্ছে পরবর্তীকালে প্রোটন। আচ্ছা, এরপরে দেখো পরমাণুর ভেতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটে কণা আছে, এটা জানা গেল। নিউট্রন আবিষ্কার হয়েছিল একটু অন্যভাবে। দেখা গেল যে পরমাণুর যে মোট ভর, যদি পরমাণুর মধ্যে দুটো কণাই থাকে, অর্থাৎ ইলেকট্রন আর প্রোটন আবিষ্কার হয়েছে, তাহলে ইলেকট্রন আর প্রোটন এই দুটো কণাই যদি পরমাণুর মধ্যে থাকে, তাহলে কি হবে না, এদের যে মোট ভর সেটা যোগ করলেই আমরা পরমাণুর ভর পাবো, তাই তো? কিন্তু বাস্তবে দেখা গেল যে পরমাণুর ভর হচ্ছে ইলেকট্রন আর প্রোটনের মোট ভরের থেকেও কিছুটা বেশি। সেখান থেকেই বোঝা গেল যে পরমাণুর ভেতরে তাহলে আরও একটা কিছু কণা আছে, সেই কণাটারই নাম দেওয়া হলো নিউট্রন, যা কিনা কোনো নিস্তড়িত, অর্থাৎ তার কোনো তড়িতাধান নেই। নিউট্রন হচ্ছে নিস্তড়িত, কিন্তু তার ভর আছে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখা যাক পরমাণুর ভেতরে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনগুলো কেমনভাবে থাকে। দেখো এখানে একটা ছবি আঁকা আছে, দেখতে পাচ্ছ। পরমাণুর ভেতরে মূলত দুটো অংশ থাকে, একটা হচ্ছে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস, আর একটা হচ্ছে কেন্দ্র বহির্ভূত অঞ্চল। দেখো এখানে পরমাণুর যে কেন্দ্র, সেখানে কি কি আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্ন মানে ওগুলো তাহলে কি, প্রোটন। আর সবুজ রঙের দেখো কোনো চিহ্ন নেই, বলেছি আগেই নিউট্রন হচ্ছে নিস্তড়িত, তাহলে সবুজ রঙের যেটা ওটা হবে নিউট্রন। তাহলে ওই যে প্রোটন আর নিউট্রন একসাথে আছে মাঝখানের জায়গাটায়, ওটাকেই বলা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের ভেতরে কি কি থাকে, প্রোটন আর নিউট্রন। আর দেখো নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক, নীল রঙের ঋণাত্মক যে আঁকা আছে যেগুলো, সেগুলো হচ্ছে ইলেকট্রন। তো ইলেকট্রনগুলো কি করছে দেখো, ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে, অর্থাৎ প্রোটন আর নিউট্রন যে মাঝখানে আছে ওগুলোকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এটা কি বলা হচ্ছে কেন্দ্র বহির্ভূত অঞ্চল। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে, প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রনগুলো কোথায় থাকে, কেন্দ্র বহির্ভূত অঞ্চলে। আচ্ছা এবারে এই প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। প্রথমে দেখো প্রোটন। প্রোটন হচ্ছে কি ধনাত্মক তড়িৎগ্রস্ত। ঠিক আছে, এর আধান কত, মানে তড়িৎগ্রস্ত তো বুঝলাম, কতটা তড়িৎগ্রস্ত, এর আধানটা কত, আধান কত না 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আচ্ছা ভর কত, প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻27 কেজি। তাহলে বুঝতে পারছো কতটা ছোট, 10-এর পাওয়ারে হচ্ছে -27। ঠিক আছে, তার মানে ভরটা হচ্ছে খুবই নগণ্য। এর ভর হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণুর ভরের প্রায় সমান। আচ্ছা এটা আবিষ্কার করেছিল কে, এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। এরপরে দেখো আছে নিউট্রন। নিউট্রনও কোথায় থাকে, নিউক্লিয়াসে। নিউট্রন হচ্ছে আগেই বলেছি নিস্তড়িত, মানে কোনো তড়িৎগ্রস্ত নয়। এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী শ্যাডউইক। এর ভর কত, 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি। তাহলে দেখো নিউট্রনের ভর প্রায় প্রোটনের ভরের কাছাকাছি, তাই তো, কিন্তু প্রোটনের থেকেও একটু বেশি। আচ্ছা এবারে দেখো একদম আছে ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে কি, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত, অর্থাৎ নেগেটিভ। এর আধান কত, দেখো এর আধান হচ্ছে প্রোটনেরই আধানের সমান, অর্থাৎ প্রোটনের আধান কত ছিল, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম।
ইলেকট্রনের আধানও একই, শুধু কি না প্রোটন ছিল পজিটিভ অর্থাৎ ধনাত্মক তড়িৎগ্রস্ত, আর ইলেকট্রনের আধানের সামনে দেখো নেগেটিভ অর্থাৎ মাইনাস চিহ্ন আছে। তার মানে মাইনাস চিহ্ন থাকার জন্য ইলেকট্রনের আধান হচ্ছে কত না ঋণাত্মক হবে, কিন্তু দুজনের আধান সমান। আচ্ছা, ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু 10⁻³ কেজি, অর্থাৎ প্রোটন বা নিউট্রনের থেকে ইলেকট্রনের ভর কিন্তু অনেকটাই কম। তাহলে পরমাণুর মধ্যে সবথেকে ভারী কণা হচ্ছে নিউট্রন, তারপরে প্রোটন, আর তার একদম হালকা কণা হচ্ছে ইলেকট্রন। অর্থাৎ দেখো শেষে একটা হিসেব দেওয়া আছে যে একটা প্রোটন একটা ইলেকট্রনের তুলনায় 1836 গুণ বেশি ভারী। আচ্ছা, এবারে দেখো পরমাণুর মধ্যে তাহলে তিনটে কণা থাকে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এবারে দেখো আগেই জেনেছি নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ, মানে কোনো তড়িৎ নেই। আচ্ছা, প্রোটন কি? পজিটিভ অর্থাৎ ধনাত্মক তড়িৎগ্রস্ত, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক তড়িৎগ্রস্ত। আবার দেখো প্রোটন আর ইলেকট্রন এই দুটোর আধান কিন্তু সমান, ঠিক আছে? আর পরমাণুর মধ্যে কিন্তু প্রোটন আর ইলেকট্রনের সংখ্যাও সবসময় সমান হয়। তাহলে কি হবে? যতটা পরিমাণে ধনাত্মক তড়িতাধান থাকে একটা পরমাণুর মধ্যে, ঠিক ততটা পরিমাণেই ঋণাত্মক তড়িতাধান থাকে। সেই কারণে পরমাণু নিস্তড়িত হয়। আচ্ছা, এবারে আরও একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে নিউক্লিয়াসের আধান তাহলে কি হবে? নিউক্লিয়াসের মধ্যে দেখো দুটো কণা থাকে, প্রোটন আর নিউট্রন। এর মধ্যে নিউট্রনের কোনো তড়িতাধান নেই, অর্থাৎ নিউট্রন হচ্ছে নিস্তড়িত। তাহলে নিউক্লিয়াসের আধান কি হবে? প্রোটনের আধানের সমান, অর্থাৎ প্রোটনের আধান কি হয়? ধনাত্মক। তাহলে নিউক্লিয়াসের আধানও কিন্তু সবসময়ই ধনাত্মক হবে। এরপরে দেখো তোমাদের কতগুলো প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খাতায় লিখবে।